নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প বড় বৌদি আর মনোরমা, প্রাপ্ত মনস্তাত্ত্বিক গল্প। পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। আপনারা চাইলে প্রতিলিপিতে গিয়ে গল্পটি পড়েও আসতে পারেন। আজকের গল্পটি শোনার পর অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি আমায় কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। আর ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে ভুলবেন না, নতুন নতুন গল্পের নোটিফিকেশন চটজলদি পেয়ে যাবার জন্যে। বন্ধুরা, চাইলে আপনারা আমার শিল্প সাহিত্য বাই বৈশাখী পডকাস্টে গিয়েও গল্প শুনে আসতে পারেন। আর এখন থেকে পডকাস্টেও শিল্প সাহিত্য বাই বৈশাখী গল্প আপলোড হচ্ছে। ইচ্ছে করলে সেখানেও আপনারা কমেন্ট করতে পারেন এবং আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজ আপনাদের বলবো প্রাপ্ত মনস্তাত্ত্বিক গল্প বড় বৌদি আর মনোরমা। গল্প পাঠ এবং গল্প লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। শুরু হচ্ছে আজকের গল্প। রাত গভীর হয়েছে। ঘরে একটি মৃদু প্রদীপের আলো জ্বলছে। আলো আঁধারির মাঝে শুভেন্দু আর মনোরমা খাটে বসে আছে। তাদের মধ্যে এক অদ্ভুত মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। শুভেন্দু ধীরে ধীরে মনোরমার পাশে বসে, তার হাত নিজের হাতে নেয়। তার আঙ্গুলের স্পর্শে মনোরমার শরীরে এক অদ্ভুত শিহরণ জাগে। নরম কণ্ঠে শুভেন্দু বলে, মনোরমা, তোমার রূপ সত্যি এক অদ্ভুত মায়া সৃষ্টি করেছে আমার মনে। লাজুক হাসি দিয়ে মনোরমা বলে, আপনি তো খুব ভালো কথা বলতে পারেন। শুভেন্দু ধীরে ধীরে মনোরমার গলার হার খুলে ফেলে। তার চোখ মনোরমার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে থাকে। শুভেন্দু বলে, তোমার গলা যেন এক কোমল পুষ্প, যা আমার হৃদয়ে প্রেমের সুবাস ছড়ায়। শুভেন্দু মনোরমার কানের দুল খুলে ফেলে। তার হাত ধীরে ধীরে মনোরমার ঘাড় থেকে নিচে সরে আসে। মনোরমার মুখে লজ্জার আভা ফুটে ওঠে। শুভেন্দু বলে, তোমার উড়ু যেন এক নরম তুলোর মতো, যা আমাকে আবিষ্ট করে। মনোরমা লজ্জায় মেঝের দিকে তাকায়। শুভেন্দুর কথায় তার মুখে হাসির আভা ফুটে ওঠে। মনোরমা বলে, আপনার কথা শুনে আমি সত্যিই লজ্জা পাচ্ছি। শুভেন্দু বলে, তোমার কোমর যেন এক সুরেলা বাঁক, যা আমার হৃদয়ে সঙ্গীতের সৃষ্টি করে। শুভেন্দু তার হাত ধীরে ধীরে মনোরমার কোমর থেকে নিচে সরিয়ে নিয়ে যায়। তার আঙুলের স্পর্শে মনোরমার শরীরে এক অদ্ভুত শিহরণ জাগে। শুভেন্দু বলে, তোমার বক্ষ যেন এক কোমল মেঘের মতো, যা আমাকে স্বপ্নের জগতে নিয়ে যায়। মনোরমার শরীরের প্রতিটা অংশ শুভেন্দুর স্পর্শে এক নতুন জীবনের স্বপ্ন দেখে। আর চোখ বন্ধ করে এসে শুভেন্দুর প্রতিটা কথা, প্রতিটার স্পর্শে মুগ্ধ হয়। মনোরমা বলে, তোমার কথা শুনে আমি আর লজ্জায় বাঁচি না। তোমার প্রত্যেকটা কথা আমার হৃদয়কে স্পর্শ করছে। শুভেন্দু বলে, তোমার নিতম্ব যেন এক মৃদু ঢেউ, যা আমার হৃদয়ে ভালোবাসার স্রোত বয়ে আনে। শুভেন্দু মনোরমার শরীরের প্রতিটা অংশ ধীরে ধীরে স্পর্শ করে। তার প্রতিটি স্পর্শে মনোরমার শরীরে অদ্ভুত ধরনের শিহরণ জাগে। শুভেন্দু বলে, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার মনোরমা। তোমার প্রতিটা অংশ, প্রতিটার স্পর্শ আমাকে যেন আরো ভালোবাসতে শেখাচ্ছে তোমাকে। মনোরমা তার চোখ বন্ধ করে শুভেন্দুর প্রতিটা কথা, প্রতিটার স্পর্শে মুগ্ধ হয়। তাদের মধ্যে এক অদ্ভুত রকমের সম্পর্কের সৃষ্টি হচ্ছে, যা তাদের হৃদয়কে মনে হচ্ছে যেন কাছাকাছি করবে। শুভেন্দু, শুভেন্দু, বড় বৌদি একদিন শুভেন্দুকে ডেকে পাঠায়। বৌদি, কিছু বলছো? শুভেন্দু যখন বৌদির ঘরে পৌঁছালো
তখন বৌদি তার সামনে একটা ছোট্ট মিষ্টি হাসি দিয়ে একটি ছবি তুলে ধরলেন। ছবিতে মনোরমার ছবি রয়েছে। সেই মুহূর্তে শুভেন্দুর মন সেই ছবির ভেতরে মনোরমাকে দেখে, কিন্তু মুখে বলে, আমি না বাবাকে বারণ করেছি আমার জন্য মেয়ে দেখতে না, ওসব বিয়ে থা আমার দ্বারা হবে না। চুপ করো তো ঠাকুরপো, বিয়ে থাও হবে না, বিয়ের পরে সবার আগে তুমি বাপ হবে, দেখে নিও। বড় বৌদির মিষ্টি হাসির মধ্যে শুভেন্দু নিজের লজ্জাকে ঢাকার চেষ্টা করে। মাথা নিচু করে বলে, বয়স তো কম হলো না বড় বৌদি, 35 ছুঁই ছুঁই, এই বয়সে কি আর মেয়ে মানুষ? বাবা, বুড়ো বরদের জোয়ান বউ জোটে ঠাকুরপো। যেই মেয়েকে তোমার জন্য আমরা পছন্দ করেছি তার নাম মনোরমা। দেখতে যেমন তেমন তার কথা, তুমি একটিবার তাকে দেখে এসো। আজ আজ আমার হবে না, আজ একই একটা গল্প। বাঁচাও তোমার গল্প, বাস্তব আর গল্প কখনো এক হয় ঠাকুরপো? বিয়ে করে সংসার কর্ম না করলে বুড়ো বয়সে সঙ্গী থাকবে সঙ্গে? বাবা মা তো সেই জন্যই সঙ্গ জুড়ে দিয়ে যায় গো। তোমার দ্বারা তো একা একা পছন্দ হলো না, এখনকার সব ছেলে মেয়েরাই জোড়ায় জোড়ায় থাকে, তুমি বাপু বড্ড সেকেলে। বলে বড় বৌদি মশকরা করে। তার চাবির গোছার আঁচলটা সেখান থেকে একটা চাবি বার করে আলমারি খোলে, একটা 7 তড়ি সীতাহার বের করে বলে, এটা দেখেছো? এটা তোমার ঠাকুমা আমাকে মুখ দেখে দিয়েছে। এইবার কার পালা বলো দেখি? করাবার তোমার বউয়ের। এ তো বংশের নিয়ম, প্রতিবার নতুন বউ আসবে আর এই গয়না এক হাত থেকে আরেক হাত হবে। না 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 না, ওসব তুমি তোমার কাছেই রাখো। লজ্জায় শুভেন্দু ঘর থেকে দৌড় দেয়, কিন্তু যাবার আগে বড় বৌদি পেছন ডেকে বলে, দাঁড়াও, লজ্জা পরে দেখিও বাপু, আগে ছবিটা তো নাও। শুভেন্দু ছবিটা হাতে নিল এবং বড় বৌদির দিকে একটু চোখটা রেখে চোখটা নামিয়ে নিজের ঘরে চলে গেল। ছবিতে দেখতে লাগলো। মনোরমার মুখে একটা মৃদু হাসি ফুটে উঠেছে। ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু এই গভীর চোখ দুটো যেন শুভেন্দুর অন্তরাত্মাকে স্পর্শ করছে। তার দীর্ঘ কালো চুলে দুটি বেনিতে বাঁধা, যা তার কোমর পর্যন্ত নেমে এসেছে। ছবিটা দেখে শুভেন্দু সত্যিই মুগ্ধ হয়। কল্পনায় দেখে মনোকে, মানে মনোরমাকে। মনোরমার মুখটি খুবই মিষ্টি আর কোমল, তার গাল দুটি বোধহয় একটু গোলাপি আভায় উদ্ভাসিত, যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতেও প্রকাশ পাচ্ছে মনে হচ্ছে। তার ঠোঁট দুটি যেন দুটি পুষ্পের পাপড়ির মতো, যা একটি মৃদু হাসি দিয়েই শুভেন্দুকে ঘায়াল করেছে। চোখ দুটো যেন গভীর সমুদ্র, যেখানে শুভেন্দু ডুবে যাবে, আর চোখের পালক দুটি ধীরে ধীরে যেন ওঠানামা করছে, এক ধরনের মায়াবী আকর্ষণ। চোখের দৃষ্টিতে এক অদ্ভুত স্নিগ্ধতা, যা শুভেন্দুর হৃদয়ে একটি গভীর প্রশ্রান্তির অনুভূতি সৃষ্টি করে। মনোরমার চুল দুটি দীর্ঘ এবং কালো, কোমর পর্যন্ত বিস্তৃত, সুন্দর সৃষ্টির প্রতীক এটা, যা তার সৌন্দর্যকে আরো বেশি বাড়িয়ে তুলেছে। মনোরমার বক্ষ দুটি কোমল এবং আকর্ষণীয়, কোমরের বাঁকটি সুঠাম এবং সুন্দর, যা তার সৌন্দর্যকে সম্পূর্ণতা প্রদান করে। তার শাড়ির আঁচলটি কোমরের ওপর দিয়ে পড়ে আছে, যা তার সৌন্দর্যকে আরো বেশি করে ফুটিয়েছে। বোধহয় শাড়ির আড়ালে লুকিয়ে থাকা উরু দুটিও নরম এবং মসৃণী হবে, যা তার শরীরের কোমলতা এবং সৌন্দর্যকে প্রতিফলিত করে। তার নিতম্ব দুটিও নিশ্চয়ই সুঠাম এবং আকর্ষণীয়, যা শরীরের গঠনকে সুন্দর রূপ প্রদান করবে। শুভেন্দু কল্পনায় মনোরমার চেহারা দেখে, আর তার হৃদয়ে এক অদ্ভুত শিহরণে ভরে ওঠে। ছবিটার প্রতিটি অংশ যেন এক একটি কাব্য, যা শুভেন্দুর মনকে মুগ্ধ করে। মনে মনে সে ভাবে, মনোরমা, তুমি সত্যি এক অপরূপ সুন্দরী। তোমার সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, তোমার চোখের গভীরতায় এক মায়াবী স্নিগ্ধতা আছে, যা আমাকে বারবার মুগ্ধ করছে। পশ্চিম মেদিনীপুরের সুবিশাল জমিদার বাড়িটি সবুজ শ্যামল প্রকৃতির মাঝে অবস্থিত। শুভেন্দু এবং তার ভাই
এরা দুইজন এই জমিদার বাড়ির বংশকে এখন এগিয়ে নিয়ে যাবে। বাড়ির চারপাশে বিশাল বাগান, যেখানে নানা রকমের ফুল এবং গাছের সমারোহ দেখা যায়। প্রবেশ পথে একটি বড় লোহার গেট। গেটের দুই পাশে সিংহ মূর্তি স্থাপিত, যা বাড়ির প্রবেশকে আরো বেশি রাজকীয় করে তুলেছে। বাড়ির সামনে একটি প্রশস্ত উঠান, যেখানে প্রাচীন আমলের মার্বেলের ফোয়ারা আছে। বাড়িটির প্রধান ভবনটি 3 তলা বিশিষ্ট এবং এর স্থাপত্যে পুরনো দিনের রাজকীয় শৈলী প্রতিফলিত হয়েছে। বড় বড় থাম, প্রশস্ত বারান্দা এবং খোদাই করা কাঠের দরজা বাতায়ন বাড়িটির ঐতিহ্যের পরিচায়ক। বাড়ির ঠিক পাশে একটি বড় পুকুর রয়েছে, যা বাড়ির সৌন্দর্যকে আরো বেশি বাড়িয়েছে। পুকুরের চারপাশে নারকেল, তাল আর আম গাছের সারি দেখা যায়। পুকুরের জলে পদ্ম ফুলের সমারোহ, আর মাঝে মাঝে মাছেদের লাফালাফি পুকুরের পরিবেশকে জীবন্ত করে তোলে। পুকুরের এক পাশে একটি ছোট্ট খাট আছে, যেখানে পাথরের সিঁড়ি নেমে গেছে। বাড়ির ভেতরে প্রবেশ করলেই প্রথমেই দেখা যাবে একটি বড় ড্রয়িং রুম, যেখানে মার্বেল মেঝে, বড় বড় ঝাড়বাতি আর প্রাচীন কাঠের আসবাবপত্র আছে। দেওয়ালে ঝুলানো চিত্রকলা এবং রাজকীয় প্রতীকগুলি ঘরের অভিজাত পরিবেশকে আরও বাড়িয়ে তোলে। ড্রয়িং রুম থেকে একটি বড় করিডোর চলে গেছে, যা বিভিন্ন বাড়ির কক্ষে প্রবেশের পথ, অর্থাৎ বাড়ির বিভিন্ন জায়গায়। প্রাসাদ মহলের অংশ আরও সুবিশাল। করিডোরের শেষে একটি বড় হল রুম রয়েছে, যেখানে জমিদারের প্রতিদিনের কাজকর্ম এবং সভা অনুষ্ঠিত হয়। হল রুমের মাঝখানে একটি বিশাল টেবিল আর চারপাশে আরামদায়ক চেয়ার। দেওয়ালে জমিদার বংশের পূর্বপুরুষের ছবি ঝোলানো। হল রুমের পাশে বিশাল রান্নাঘর, যেখানে পুরনো দিনের মাটির চুলা এবং বড় বড় পাত্র রয়েছে। রান্নাঘরের পাশেই বড় ভোজনালয়, যেখানে লম্বা টেবিল আর অনেকগুলি চেয়ার একসঙ্গে রাখা, যাতে পরিবারের সদস্যরা প্রত্যেকে একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারে। ওপরে আরো 2টি তলা আছে, যেখানে জমিদার পরিবারের সদস্যদের ব্যক্তিগত কক্ষ থাকে। প্রত্যেকটা কক্ষই বড় বড় জানালা, সেগুলো চারপাশে মোটা পর্দা। কক্ষগুলির সাজসজ্জা প্রাচীনকালের রাজকীয় শৈলীতে করা হয়েছে। প্রতিটি কক্ষে একটি করে বড় বিছানা, আলমারি এবং ছোট ছোট টেবিল আর ড্রেসিং টেবিল আছে। এক এক করে সেগুলোও যেন এই বাড়ির ঐতিহ্যকে বহন করে। বাড়ির চারপাশে প্রকৃতির স্নিগ্ধতা বিরাজমান। ফুলের বাগান, গাছপালা, পুকুরের সৌন্দর্য বাড়ির রাজকীয়তা আরো বেশি করে ফুটিয়ে তোলে। বাড়ির পেছনে ছোট্ট বাগান আছে, যেখানে শুভেন্দু নিজের ইচ্ছে মতো ফুল আর সবজি চাষ করে। এই বাড়িটা এখন সেজে উঠেছে সুন্দরভাবে। বাড়ির ছোট ছেলের বিয়ে হচ্ছে বড় ছেলের বিয়ের 12 বছর পর, বলতে গেলে প্রায় 1 যুগের কাছাকাছি। বড় বউয়ের ঘরে এখনো অবধি সন্তান আদি আসেনি। কিছুটা দুঃখ তো আছেই মনের মাঝে, তবে বড় বউ এতটাই ভালো যে তাকে কেউ খোঁটা দিয়ে কথা বলে না। বাড়ির জমিদার সুধাংশু রঞ্জন বাবু তার 2 ছেলেকেই সমান চোখে দেখেন। শুভেন্দু পেশায় একজন উকিল এবং পাশাপাশি একটু লেখক। এতটাই সে লিখতে পছন্দ করে যে প্রত্যেকটা ওকালতির পাশেই একটি করে গল্প সে জুড়ে দেয়। আর এই ভয়েই এমন কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা শুভেন্দুর নাম শুনলেই আর তার কাছে কোনো কেস নিয়ে আসে না, কারণ তারা জানে এই লোকটি গল্প বের করার নাম করে তাদের গোপনীয় কোনো তথ্য আবিষ্কার করে এমনও হতে পারে বাদীকে বিবাদী আর বিবাদীকে বাদী করে দেবে। বলা যায় শুভেন্দুর কাছে আসতে ক্লায়েন্টরা ভয় পেলেও যারা সত্যনিষ্ঠ এবং প্রকৃত সুবিচার চায় তারা শুভেন্দুর সঙ্গেই যোগাযোগ করে। বর্তমানে শুভেন্দু কলকাতায় থাকে। বিয়ের জন্য পশ্চিম মেদিনীপুরে ছুটিতে আসা। বয়স বাড়তির দিকে গেলেও তার ওইসবে কোনো হেলদোল নেই। অথচ বাবা মা বৃদ্ধ হয়েছেন। সুধাংশু রঞ্জন বাবু এবং রমা দেবী এবার চাইছেন ছোট ছেলের ঘরে বউ এনে তাকেও সংসারী করতে। অনেক হয়েছে ওকালতি, অনেক হয়েছে সাহিত্য, এইবার তো স্ত্রী সঙ্গ প্রয়োজন। বিবাহ হয়ে গিয়েছে ধুমধাম ভাবে।
মনোরমা গরিব ঘরের মেয়ে, কাজেই সুধাংশু রঞ্জন বাবু এবং রমা দেবী নিজ তত্ত্বাবধানে বিবাহ অনুষ্ঠান দিয়েছেন। মেয়ের যাবতীয় গহনা, শাড়ি, কনেপক্ষ বরপক্ষ সবকিছুর কেনাকাটা নিখুঁতভাবে করেছে বড় বউ কমলা আর শাশুড়ি মা। আত্মীয় স্বজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন শহরে, গ্রামে, বিভিন্ন জায়গায়। প্রত্যেকে বিয়েতে আসতে পারেনি, আর সেই কারণে দুঃখ প্রকাশও করেছে। রমা দেবী এবং সুধাংশু রঞ্জন বাবু মন খোলা মানুষ, তাই ওনাদের জমিদারিতে এখনো পর্যন্ত কোনো রকম কুণ্ঠা অথবা কোনো খারাপ কথা এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। ফুলশয্যার রাত্রিবেলা কণ্টকপূর্ণ শরীরটা নিয়ে মনোরমা রীতিমতো কেঁপে ওঠে স্বামীর বর্ণনা শুনতে শুনতে। রাত গভীর হয়েছে, ঘরে মৃদু প্রদীপের আলো। বিবাহ বাসরে যখন মালা বদল হয়, শুভদৃষ্টির মুহূর্তে শুভেন্দুর চোখের পাতা মনোরমার উপর থেকে সরছিল না। চন্দনের বড় বড় ফোঁটায় বড় সিঁদুরের টিপে উজ্জ্বল লাগছিল আরো বেশি মনোরমাকে। আর এখন তো শতগুণে বৃদ্ধি পেয়েছে তার দৈহিক আভা। মৃদু প্রদীপের আলোর মাঝে নববধূর সাজে ফুলের মালা। লজ্জায় সিক্ত খাটে বসে থাকা মনোরমা, শুভেন্দু তার পাশে, হাতে হাত নেয় তার এবং নরম কণ্ঠে বর্ণনা করে, মনোরমা, তোমার রূপে আমি সত্যিই মুগ্ধ। কথার ফাঁকে ফাঁকে কি করে যে স্ত্রীকে নিরাবরণ করতে হয় শুভেন্দুর থেকে ভালো বোধহয় কেউ জানে না। মনোরমার খুব লজ্জা করছিল, কিন্তু যেভাবে স্বামী তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে তার দৈহিক সৌন্দর্যের বর্ণনা করছে, তাতে একটু একটু করে মনোরমার সেই লজ্জা আতঙ্ক বোধটা কেটে যাচ্ছে। প্রদীপের আলোয় মনোরমার নিরাবরণ শরীরটার ওপরে কেবলমাত্র পাতলা একটা চাদর। তার দৈহিক সম্পূর্ণ শোভা যেন পারদে পারদে জেগে উঠছে মনোরমার শরীরের কানায় কানায়। উত্তেজিত অঙ্গ জানান দিচ্ছে সে এখন তার স্বামীর ভালোবাসা চায়। এমন সৌন্দর্য তোমার, আমার হৃদয়ে একটা নতুন কবিতা রচনার জন্য উদ্বুদ্ধ হচ্ছে যে। মনোরমা হতবাক হয়ে তাকিয়ে থাকে। শুভেন্দু ছুটে যায় তার পড়ার টেবিলের কাছে, একটা ডায়েরি নিয়ে আসে। মনোরমা দেখতে থাকে শুভেন্দু তাকে দেখছে এবং ধীরে ধীরে তার হাতের কলমে জেগে উঠছে নতুন কোনো কল্পনা। তোমার চোখের গভীরে আমি দেখি এক নিরবচ্ছিন্ন সমুদ্র, যেখানে ডুবে যেতে ইচ্ছে করে। তোমার চুলের সুবাস আমাকে মুগ্ধ করে। মনোরমা শুভেন্দুর প্রতিটা কথায় আবিষ্ট হয়, হৃদয়ে অদ্ভুত শিহরণ জাগে। কিন্তু শুভেন্দু তার কাছে আসে না, দূরে বসে আর কলম চালিয়ে যায়। মনোরমার দেহ উত্তেজনায় ভরে ওঠে। সে স্বপ্ন দেখেছিল যে আজকের রাতে তাদের ভালোবাসা পূর্ণতা পাবে, কিন্তু শুভেন্দুর এই আচরণে এসে বিস্মিত। তার চোখে জল চলে আসে। সে কিছুই বলে না, মনে মনে, কেন এমন করছো? আমি কোনো ভুল করেছি? শুভেন্দু মনোরমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। তুমি আমার প্রিয়তমা, তোমার প্রতি আমার ভালোবাসা সীমাহীন। আমি তোমাকে আমার কবিতার মধ্যে দিয়ে প্রতিটা মুহূর্তে অনুভব করতে চাই, ছুঁতে চাই তোমায়। ছুঁতে চাওয়ার কথায় মনোরমা আবার জেগে উঠলেও বুঝতে পারে না, পারতপক্ষে শরীর দিয়ে নয়, সে তার কলমের মাধ্যমে তাকে ছুঁতে চায়। শুভেন্দু সারা রাত কবিতা লেখে আর প্রত্যেকটা লাইন লিখে লিখে মনোরমাকে শোনায়। মনোরমা শুভেন্দুর প্রতি প্রেমে ভরপুর হলেও প্রদীপের আলো যখন ক্ষীণ হয়ে এসে সলতে পুড়ে যাচ্ছে, তখন আর চোখের জলকে আটকে রাখতে পারে না। টেবিলের ওপরেই চেয়ারটা টেনে নিয়ে মাথা দিয়ে ডায়েরির ওপরে কখন যেন ঘুমিয়ে পড়ে শুভেন্দু। আর চোখ লেগে আসে মনোরমারও। সকালবেলা দক্ষিণের জানলা দিয়ে সূর্যের আলো প্রবেশের সঙ্গে সঙ্গে নিরাবরণ দেহটিকে ঢাকার চেষ্টা করে বেচারি মনোরমা। কপালের সিঁদুরটা একটু লেটকে দিলে বোধহয় ভালো হতো। শুনেছে বান্ধবীদের মুখে, স্বামী ভালোবাসলে তার পাঞ্জাবিতে তার গলায় এবং সিঁদুরটাও নাকি এলোপাথারি কপালে ঘষে যায়।
আয়নার সামনে নিজের শরীরটার প্রতি নিজেরই আজকে বিরাট বড় হিংসে হচ্ছে তার। কেন কেন এমন কি তার কোনো বান্ধবীদের সাথে হয়েছে, নাকি কখনো কেউ কল্পনা করতে পেরেছে? শরীরে কাঁটা দিয়ে ওঠে, রাগে রি করে, কিন্তু নতুন বউ সে কিছু বলতে পারবে না। তার উপরে গরিব ঘরের মেয়ে, বাবা মা দিন আনতে দিন ফুরোয়। মনোরমার অপার্থিব সৌন্দর্য দেখে সুধাংশু রঞ্জন তাকে বৌমা করে এনেছেন। সুতরাং কই রে মনু, ভালোবাসা হলো? দরজা খোল, মুখ পুড়েই কত বেলা হয়ে গেছে। দেয়ালে ঘড়ির দিকে তাকায় মনোরমা, দেখে 6:30 বাজে। ইস, মা বলে দিয়েছিল ভোর ভোর উঠে স্নান করে নিতে, অপবিত্র শরীরকে পবিত্র করে তবেই শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে প্রণাম করতে, কিন্তু আমি তো অপবিত্র হইনি। তাহলে আসি বৌদি। চোখে জল আর কান্নাটা আটকে নিয়ে মনোরমা কোনো রকমে বেনারসিটাকে গায়ে জড়িয়ে নেয়। দরজা খোলার সঙ্গে সঙ্গেই বৌমা এই রূপে তাকে দেখে বড় বৌদি বলে, এ কি রে, কি হলো? উমা, হে কি, ঠাকুরপো টেবিলে ঘুমোচ্ছে? বুঝেছি, গোসা হয়েছে নাকি? বড় বৌদির মুখে হাসির আভা। বল ঠাকুরপো, হয়েছে অনেক, ওঠো। রাতভর বুঝি বিছানায় আর থাকতে ইচ্ছে করেনি? হ্যাঁ, বারবার শুয়ে বউকে আদর করতে ইচ্ছে করেছে, না পেরে সরে শুয়েছ? বৌদি। শুভেন্দু ঘর থেকে বেরিয়ে যায়। বৌদির চোখে মুখেও একটা সুন্দর হাসি থাকলেও, কিরে মনোরমা, কেমন কাটলো ফুলসজ্জা? সব ঠিক আছে বৌদি। তো চোখে জল কেন রে? মনোরমা মনে মনে ভাবে, কিভাবে যে বলবো, আমার প্রত্যাশার চেয়ে বাস্তবতাটা কত যে আলাদা ছিল। সব ঠিক আছে তো? তোর মুখে কিন্তু অন্য ভাব দেখছি। হ্যাঁ বৌদি, সব ঠিক আছে। মনোরমা আর কিছু বলে না। বড় বৌদি কমলা বলে, ঠিক আছে, নে নে ভালো করে। ইস, সিঁদুরটা কিভাবে লেপটেছে। এই ঠাকুর পোড়ো নিশ্চয়ই গালে লেগে আছে বা গলায়। আমি জানতাম এইভাবে কেউ বাইরে যায়। ঠাকুরপো, ও ঠাকুরপো, আরে দাঁড়াও, দৌড়িও না। আরে আমি তোমায় কে আবো নাকি, দাঁড়াও। বড় বৌদি হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যায়, আর টপ টপ করে চোখ থেকে জল পড়তে থাকে বেচারি মনোরমার। তার বুকের জ্বালা যে কিছুতেই মেটে না। পাষাণটা বুকে শক্ত করে চাপা হয়ে আছে, দমটা বন্ধ হয়ে আসছে। পরের দিন অষ্টমঙ্গলায় যাবার কথা ছিল, কিন্তু শুভেন্দুর একটা বিশেষ কাজে সে আটকে যায়। তাই অষ্টমঙ্গলায় আর মনোরমার যাওয়া হয় না। বড় বৌদির সঙ্গে রান্নাঘরে সে টুকটাক কাজ করছে। এই ঘরে রমা দেবীও আছেন। বললেন, বৌমা শোনো, তোমরা আত্মীয় স্বজন সবাই চলে গিয়েছে যে যার মতো। এখন আমরা 3 জনে মিলে একটু রান্না বান্নাটা। হ্যাঁ মা, আমরা 2 জনে করি, ও তো নতুন, ধীরে ধীরে শিখবেক্ষণ। না না বৌদি, আমি পারবো। তাছাড়া বাবার বাড়িতে তো আমি এটা করতাম, মা বাবা কাজে বেরোতো। বাপের বাড়ির কথা এখন বাদ দাও গো মা, এখন তোমার সুখী জীবন। হ্যাঁ, তা বলি শুভেন্দু আদর করেছে তো? বুঝতে পারে মনোরমা তার বড় বৌদি এবং শাশুড়ি মাটি একেবারে খোলা মনের মানুষ। ওনারা বেশ বন্ধুর মতো মিশছে তার সাথে। বাড়িতে স্বামী কাছে থাকলেও শ্বশুর শাশুড়ি অনেক সময় বদমাইশি করে, শুনেছে মনোরমা তার বান্ধবীদের মুখে। কিন্তু এই ক্ষেত্রে তো ব্যাপারটা উল্টো। যে তার জীবন সঙ্গী, যে তার স্বামী, সে তাকে প্রতিমা বানিয়ে রেখে দেয় শয্যায়। আর সেই দিন রাতেও শুভেন্দু আবার মনোরমাকে নিয়ে সাহিত্য রচনা করে। মনোরমা প্রতিদিন নিরাবরণ হয়ে অপেক্ষা করে, কিন্তু শুভেন্দু তাকে স্পর্শ করে না। মনোরমার মনের মধ্যে একটা অদ্ভুত বিরক্তি জন্মায়। আমায় কেন এমন করে দূরে রেখেছ? আমি কি তোমার কাছে গুরুত্ব পাই না? হ্যাঁ, কান্নাটা চেপে রাখে না সে, কেঁদে ফেলে। কিন্তু শুভেন্দু কখন যেন বালিশে মুখ গুঁজে ঘুমিয়ে পড়েছে। কয়েকদিন পর বাড়িতে মনোরমা ফিরে এসেছে।
অষ্টমঙ্গলায় শুভেন্দুর সঙ্গে সে গিয়েছিল, কিন্তু শুভেন্দু তাকে বাড়ি পৌঁছে দিয়ে মিষ্টিমুখ করেই চলে এসেছে। শ্বশুর বাড়িতে শুভেন্দু আধ ঘন্টাও সময় কাটায়নি। কাজেই শ্বশুর মশাই শাশুড়ি মা তাকে শত বাধা দিতে চাইলেও কোথায় যেন তাদের দারিদ্রতা একটা প্রতিকূল বাধা হয়ে দাঁড়িয়েছিল। বাবা, একটু বসে গেলে পারতে। না না, দেখুন আমার কাজ আছে। হ্যাঁ, আপনার মেয়ে থাকুক না কয়েকদিন, কোনো ব্যাপার না। আপনার একমাত্র মেয়ে, আপনাদেরকে তো দেখাশোনা করতেই হবে। আমি বরং এখন বেরিয়ে যাই। এই মনোরমা, আমি আসি। মনোরমা নীরবে চোখের জল ফেলে আর ঘাড় নেড়ে সাই কাটে। সে তার মায়ের সঙ্গে তাদের রান্নাঘরে ছিল। কিরে জামাই, তোর মুখটাও একটু দেখলো না? সবে তোর বিয়ে হয়েছে, এখন কোথায় জামাই তোর মুখ না দেখলে যেতে পারবে না? মা, ওসব কথা বাদ দাও না। কতদিন পর এসেছি, তোমরা কেমন আছো বলো? হ্যাঁ রে মা, তুই ভালো আছিস তো? গরিবের মেয়ে বলে জামাই তোকে অবহেলা করে না তো? অবহেলা? কি বলছো? তোমার জামাই আমার রূপের বর্ণনা করতে করতে খাতার পাতা ভরিয়ে ফেললো। তার মুখ পুরি, অমন কথা বলতে বলেছি? আমি না তোর মা? মনোরমা চুপ হয়ে যায়। কয়েকদিন পর সে মনে জমা বেদনা নিয়েই আবার ফিরে আসে শ্বশুর বাড়িতে। শুভেন্দু আনতে যায়নি, শ্বশুর মশাই আর শাশুড়ি মা গিয়েছিল। আর ওনারা গিয়ে এনেছেন বলে পাড়ার মধ্যে মনোরমার শ্বশুর বাড়ি সম্পর্কে একটা সুন্দর রটনা রটে গিয়েছে। সেটা কুৎসা নয়, ভালোবাসার। মনোর ভাগ্য দেখেছিস? দেখ কত সুন্দর সৌভাগ্য, কোনো বউয়ের সৌর শাউরি দিয়ে নিয়ে আসে আদর করে। হ্যাঁ, মনোকে ওর সৌর শাউরি নিয়ে গেল। কি ভালো ব্যবহার! আমাকে তো ডেকে ডেকে দেখালো মনোর মা। অহংকারে তার আর পা পড়ে না। কোথায় মালতীদি? বৌদির আবার অহংকার করদি দেখলে? বরং বৌদির মুখে একটা চিন্তার ছাপ। মনো কি কাঁদছিল বলো তো যাওয়ার সময়ে? নতুন স্বামীর বুক থেকে এসেছে, সেই মেয়ের চোখে তো জল আসে নাকি? না না না, এবার কেমন কথা বলছিস? মা বাবার টান হলো শেকড়ের টান, যতই বড় লোক ঘরের ভালো স্বামী পাক না কেন। অক কথা কইছিস মালতী, তবুও মায়ের মন তো। গর্ভে থাকতেই যেমন বাচ্চার অবস্থান বোঝে, জন্ম দেওয়ার পরেও টের পায়। এখন চল দেখি, বেলা গড়িয়ে গেলে আর পুকুর পাড়ে নাইতে যাওয়া যাবে নে। মনোরমা বাড়ি ফিরে আসার পরে তার চোখ দুটো তার স্বামীকে খোঁজে। কাকে জিজ্ঞেস করবে? শ্বশুর শাশুড়িকে জিজ্ঞেস করতে লজ্জা করছে। বড় বৌদির নাকি শরীরটা খারাপ, এসেই শুনেছে সে। তাই ঠিক করলো আগে বড় বৌদির কাছে যাবে। বৌদি, বড় বৌদি, এসেছিস? আয়। ওমা, তুমি উঠছো কেন? শুয়ে থাকো, শুয়ে থাকো। বড় বৌদি একজন মিষ্টি এবং সহানুভূতিশীল মহিলা। তার হাসি আর কথার মাঝে এক অদ্ভুত মায়া আছে। মনোরমাকে দেখে এই গায়ের এলোমেলো কাপড়টা ভালো করে জড়িয়ে নিল সে। ও কি বড় বৌদি, তোমার সারা গায়ে এমন লালচে লালচে দাগ কিসের গো? হ্যাঁ দেখি। ও ছাড় দেখি, ছাড়। ইস, তোমার গা জ্বরে পুড়ে যাচ্ছে। বর্দা আসেনি? না, সে তো আজ 3 দিন হলো ব্যবসার কাজে বাইরে গিয়েছে। ও, বর্দাকে ফোনে বলনি? বলেছি। তার সময় আছে নাকি? ও বৌদি, ইস, ঘাড়ের কাছে, পিঠের কাছে। ও মা, হ্যাঁ তো দাগ কিসের গো? বুঝি কোনো খারাপ জ্বর হয়েছে তোমার? জিজ্ঞেস করে মনোরমা। বড় বৌদি তার হাতে চিমটি কেটে বলে, তুই বল মুখ পুরি, এতগুলো দিন বরকে ছেড়ে এলি তুই? হ্যাঁ, আর তোর বরটা যে ঘরে পিচ্ছে নে, খোঁজ নিয়েছিস? ও ফেরেনি? না, গত 2 দিন সে বাড়ি ফেরেনি। সে কলকাতাতেই রয়ে গিয়েছে। বিরাট নাকি একটা কাজ পড়ে গিয়েছে তার, কেস হ্যান্ডেল করতেই হবে। সে খোঁজ রাখিস? মনোরমার মুখটা কালো হয়ে যায়। আজ আসবে, তোর চিনতে নেই। মা গো, 2 দিন আসেনি বলে মস্করা করলাম, মেয়ের মুখে দেখো লজ্জার ছাপ পড়ে গিয়েছে। মনোরমা হেসে দেয়। তুমি একটা জাতা বৌদি বলে ঘর থেকে বেরিয়ে যায় সে। বড় বউ খাট থেকে নেমে তার গায়ের ক্ষতগুলোকে ঢাকার চেষ্টা করে। শুভেন্দুর বর্দা একজন ভয়ঙ্কর অত্যাচারী মানুষ।
প্রতিনিয়ত বৌদির ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন করে সে। কিন্তু বড় বউ কাউকে কিছু জানায় না, সেও তো গরিব ঘরের মেয়ে কিনা। তার উপরে 12 বছর আগে বিয়ে হওয়া বউটা এখন পুরনো হয়ে গিয়েছে, তাই অত্যাচারের মাত্রাগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে দিন দিন। বড় বউয়ের বাবা মা কেউই আর এই পৃথিবীতে বেঁচে নেই। দুঃখের কথা অনেক কিছুই সে তার দেওরের সঙ্গে বললেও এই কথা বলে না। মনে মনে ভাবে, কিভাবে বলবো, আমি নিজে যে কতটা কষ্ট পাচ্ছি, মনোরমা যদি জানতে পারতো তাহলে হয়তো আমার কষ্ট কিছুটা লাঘব হতো। শুভেন্দু একজন মেধাবী সাহিত্যিক, হৃদয়ে তার প্রেম এবং আবেগের গভীরতা। নিজের জীবনেও অদ্ভুত কিছু সংকোচ আছে। মনোরমাকে ভালোবাসলেও সে তার শরীরকে নিয়ে স্পর্শ করা তো দূর, সাহিত্য লিখতেই ভালোবাসে। সেই দিন রাতেও শুভেন্দু ফিরে আসার পর মনোরমার বুকের মধ্যে দামামা বাজছিল। আজ বোধহয় সেই দিনটি আসন্ন। এতদিন বউয়ের থেকে দূরে থেকে স্বামী বোধহয় তার অভিমান বুঝতে পেরেছে, কিন্তু ভাবনায় ছেদ পড়ল সেই মুহূর্তেই যখন সেই দিন রাতেও শুভেন্দু একই রকমভাবে খাতা কলম খুলে বসল। কিরে, আজকে স্নান করতে যাবি? কোথায় বৌদি? ও মা, আমাদের পুকুরে। ও চলো যাই। হ্যাঁ রে মনো, বিয়ে করে যখন এলি তখন তো গায়ের রংটা কত ফর্সা ছিল, চোখের তলায় কালি ছিল নে, বলি এই কদিনের মধ্যেই কি পেট বাঁধিয়ে ফেললি? লজ্জায় মুখটা লাল হয়ে যায় মনোরমার। মনে মনে ভাবে, সেটা হলেও তো ভালো ছিল, কেন যে এমন হয়ে যাচ্ছি আমি ছাড়া আর কে জানে। কোথায় হারিয়ে গেলি? চল আজকে দুইজনে মিলে পুকুরে স্নান করি। একটি গ্রীষ্মের সকালে বাড়ির বউ দুটি, বড় বউ আর মনোরমা, পুকুরের দিকে যায়। পুকুরটা বড় জমিদার বাড়ির পেছনে, চারপাশে বড় বড় গাছপালা, যার সবুজ ছায়ায় পুকুরের জল শান্তভাবে প্রবাহিত। পুকুরের পাড়ে এক শান্তির পরিবেশ বিরাজ করছে, পাখিদের মিষ্টি কলরব শোনা যাচ্ছে। বড় বৌদি আর মনোরমা দুইজনেই লাল পেরে সাদা শাড়ি জড়ানো পুকুরে স্নানে নেমেছে। জমিদার গিন্নিরা স্নান করে বলে আশেপাশের কেউ এখানে আসে না। পুকুরের জল তাদের শরীরকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে মনের মধ্যেও যেন একটা অদ্ভুত শান্তি দেয়। বড় বৌদি মনোরমার দিকে তাকিয়ে মৃদু হাসে। জলের মধ্যে দাঁড়িয়ে বড় বউ গায়ের ব্লাউজটা খোলার সঙ্গে সঙ্গেই মনোরমা, বৌদি পিঠে কি দাগ চাকা চাকা, ইস চাবুকের বাড়ি, বলে মনোরমা নিজেই চুপ হয়ে যায়। গতকাল রাতে বরদা ফিরে এসেছে। শুভেন্দুর প্রত্যেক দিন রাতে শোবার আগে গরম দুধ খেয়ে শোয়া অভ্যেস। রাতে দুধ নিয়ে যেতে ভুলে যাওয়ায় শাশুড়ি মা বাড়ির চাকর রতনকে দিয়ে খবর পাঠিয়েছিল মনোরমার ঘরে, কাজেই সে এসেছিল রান্নাঘরে দুধ নিতে। দুধ নিয়ে ওপর তলায় উঠতে যাবার সময় মনোরমা শুনতে পেয়েছিল বড় বৌদির ঘর থেকে একটু অন্যরকম ধরনের শব্দ। হাড় কেঁপে উঠেছিল তার। এটা বুঝি স্বামী সোহাগের এমন আওয়াজ? নিজেকে দিয়ে উপলব্ধি করতে না পারলেও বড় বৌদি শান্তিতে আছে জেনে তার মনটা শান্তি পেয়েছিল। কিন্তু আজ মনে হচ্ছে না, এই দাগ বিষম কোনো যন্ত্রণার। বড় বউয়ের উন্মুক্ত পিঠে হাত রাখার সঙ্গে সঙ্গেই তার চোখ দুটো স্থির হয়ে যায়। সে মনোরমার দিকে তাকায় এবং নিজ হস্তে তার বুকের থেকেও ব্লাউজটা সরিয়ে দেয়। স্নিগ্ধ সৌন্দর্য দেখে তারা একে অপরের মধ্যে। বৌদি, তোমার রূপ তো এত সুন্দর, তুমি তো অপূর্ব সুন্দরী, তাহলে তোমার প্রতি তুই আমায় বল, তোরও তো শরীরটা সুন্দর, তাহলে তুই বা এতদিন বুভুক্ষ কেন? বৌদি, জলের স্পর্শ দুটো মানুষের শরীরে অদ্ভুত শিহরণ জাগায়। মনোরমা এবং বড় বৌদির মাঝে একটা অদ্ভুত আকর্ষণ কাজ করে। তারা নিজেদের মধ্যেই অনুভব করতে পারে এবং একে অপরের দিকে গভীর দৃষ্টিতে চেয়ে থাকে। বড় বৌদি বলে, জানিস আমার জীবনে অনেক দুঃখ আছে যা কাউকে বলতে পারি না। আমার কাছে সব বলো বৌদি, আমি সব শুনবো। বড় বৌদি মনোরমার দিকে এগিয়ে আসে, ওর হাত ধরে, তোর সাথে কথা বললে আমার অনেক হালকা লাগে রে।
পুকুরের শীতল জলে তারা একে অপরের কাছে আসে। তাদের মধ্যে গভীর একটা সংযোগ তৈরি হয়, যেটা শরীরকেই শুধু নয়, মনকেও স্পর্শ করে। মনোরমা বড় বৌদির চোখে এক অদ্ভুত স্নিগ্ধতা দেখে, যা তাকে আরো কাছে টানে। বৌদি, আমি তোমার কাছে থাকতে চাই, তোমার মনকে বুঝতে চাই। আমাকেও একটু বুঝতে দিবি তোর শরীরটা আর মনটা? বড় বৌদি মনোরমার হাত ধরে নিজের কাছে টানে। দেহের সান্নিধ্য তাদের হৃদয়ে এক নতুন অনুভূতির জন্ম দেয়। একটা অদ্ভুত রকমের আলিঙ্গন করে তারা। বৌমা! পেছন থেকে চিৎকার ডাকে ঘোর কাটে ওদের। বুকের শাড়ি ঠিক করে দুইজনেই অপ্রস্তুত অবস্থা থেকে ফিরে আসার চেষ্টা করে। এসব কি? হ্যাঁ, সামনাল বাড়ির দুই বউ! ছি 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 ছি। সুধাংশুবাবু এমনিতে খুব একটা রাগ করেন না কোনো বিষয়ে। গ্রামে গণ্যমান্য ব্যক্তিত্বের মধ্যে তিনি একজন। ওনার বিচার বিচক্ষণতাকে সবাই প্রণম্য করে, আর এই কারণেই এখনো পর্যন্ত জমিদারিতে ওনাদের কোনো বদনাম হয়নি। এমনকি শুভেন্দু আর শ্রীবল্লভ দুই ভাই, একজন পৈতৃক ব্যবসা সামলাচ্ছে, একজন উকিলের সঙ্গে সঙ্গে লেখক। এরা দুইজনও বাবার সিদ্ধান্তেই অটল। সুতরাং ঘরের মধ্যেই নিজেরাই একটি সভা বসালো ওরা। ফোন করে দেওয়া হলো শ্রীবল্লভ এবং শুভেন্দুকে। বাবার কাছ থেকে ফোন পাওয়ার পর দুই ভাই বুঝতে পারে যে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। ঘরের মধ্যে শাশুড়ি মা একা বসে রয়েছেন চুপচাপ, দুই বউ পাশাপাশি দাঁড়িয়ে, আর বাবার পেছনে দাঁড়িয়ে রয়েছে দুই ছেলে। চোখে মুখে দুইজনেরই একটা চিন্তার প্রতিচ্ছবি। বড় ছেলের বড় বউয়ের প্রতি কোনো রকম যে ইন্টারেস্ট নেই, সেটা এখন সে বুঝতে দিচ্ছে না। শহরে গোপনে সে একটা সংসারও পেতেছে, সেখানে সন্তানও হয়েছে। গতকাল রাতে সেই নিয়েই ঝগড়া হয়েছিল। বড় বউ কমলা শুধু বলেছিল, তোমার গোপনের কারসাজি কি আমি বুঝি না? বারবার ব্যবসার নামে শহরে যাও, আর সেখানে গিয়ে তোমার গোপন সংসারে গোপন বাচ্চাদের বেশ করেছি গেছি। সালা বেজন্মা মাগি, একটা বাচ্চা দিতে পারিসনি, দেখো কি করে? অমন অত্যাচার করলে কি আর ভগবান মুখ তুলে চায়? অত্যাচার শালি বলে নিজের প্যান্টের বেল্ট খুলে আবার এলো পাথারি মারতে শুরু করেছিল শ্রীবল্লভ। তারপর বউটাকে দলামলা করে বিছানায় ফেলে অত্যাচারের সীমা আরো বাড়িয়ে দিয়েছিল সে। টপ টপ করে চোখ থেকে জল পড়ছে মনোরমা আর বড় বৌদির। তাদের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হচ্ছিল, কারণ ঘরের চার দেয়ালের মধ্যে এই দুই বউ যে কতটা নির্যাতিত, এটা পাড়া প্রতিবেশী বা বাড়ির বাদবাকি মানুষেরাও কেউ বুঝতে পারে না। তা তুমি কি সিদ্ধান্ত নিলে বল্লভ? তোমার বউকে কি বলবে? আমি তো প্রথম থেকেই বলছি বাবা, ওর সঙ্গে আমি আর সংসার করতে চাইছি না। আমি ওকে ডিভোর্স দেব। তাছাড়া আজকে কতগুলো বছর হয়ে গিয়েছে বাবা ডাক শুনতে পারিনি। ভাবছি শহর থেকে একটা বাচ্চা নিয়ে এসে। বড় বউয়ের চোখ দুটো দপ করে জ্বলে ওঠে, আবার নিভেও যায়। সঙ্গে সঙ্গে রমা দেবী বললেন, অমন কথা বলিস নে বাবা, আমাদের বংশে কখনো ডিভোর্স হয় না। বড় বউ কি করেছে? শরীরের ত্রুটির জন্যেই বাচ্চা হয় না, এই তো। সে তো কত লোকেরই হয় না। তা তুই শহর থেকে যদি বাচ্চা নিয়েই আসিস, নিয়েই আয় না, তাতে তো আমাদের কোনো অসুবিধে নেই। সঙ্গে সঙ্গে বড় বউয়ের চোখ দুটো জ্বলে উঠলেও শ্রীবল্লভের চোখ দুটো নিষ্প্রাণ হয়ে যায়। মনে মনে সে ভাবে, বল না, এবার বল, শহরে যে আমার বউ রয়েছে, বাচ্চা রয়েছে, বল। তোমরা যা সিদ্ধান্ত নেবে সেটাই না হয় মাথা পেতে নেব। কথাটা বললে শ্রীবল্লভ ঘর থেকে বেরিয়ে যায়। তা শুভেন্দু, তুমি? শুভেন্দু মনোরমার কাছে এগিয়ে আসে। ওর হাত দুটো ধরার সঙ্গে সঙ্গে এই মনোরমার মাথা থেকে শরীর পর্যন্ত ঝিন করে ওঠে। এমন কেন করলে? আমার ভালোবাসায় কি কোনো ঘাটতি ছিল? সমস্ত রাগ মনোরমার মন মস্তিষ্ককে আচ্ছন্ন করেছে। না, আজ আর সহ্য নয়, আজ বলতেই হবে। শুভেন্দুর হাতটাকে ছাড়িয়ে নিয়ে মনোরমা চিৎকার করে ওঠে, আর ওর চিৎকার অন্দরমহলের প্রত্যেকটা ঘরের দরজা জানালাকে কাঁপিয়ে দেয়। অনেক হয়েছে। ভালোবাসা? কিসের ভালোবাসা? কি দিয়েছ তুমি আমাকে? হ্যাঁ, দাঁড়াও। শুভেন্দুর
যেই ব্যাগটা নিয়ে কোর্টে যায় সেই ব্যাগের মধ্যে তার ডায়েরি রয়েছে। ডায়েরিটা বের করে শাশুড়ি মাকে দেখাতে থাকে মনোরমা। মা দেখুন, এতে কি লেখা আছে দেখুন। প্রথমে বৌমার হাত থেকে কোনো কিছু স্পর্শ করতে অস্বস্তি হলেও শেষ পর্যন্ত বৌমার চোখের জলে কিছু যে একটা আছে, একটা মেয়ে হয়ে বুঝবে না, বুঝতে পারলেন তিনি। চোখে চশমা ঠিক করে শুভেন্দুর দিকে তাকিয়ে বললেন, এসব কি লিখেছিস ছোট খোকা? হ্যাঁ, এগুলো কি লিখেছিস? নিজের বউ সম্পর্কে? ছি! কিন্তু মা, আমি তো সাহিত্য লিখেছিস তো। হ্যাঁ, অশ্লীল ভাষা লিখিসনি, তুই সাহিত্য লিখেছিস, সব বুঝতে পারছি বাবা। রাত জেগে লিখলে হবে? বউটাকে তো ভালোবাসতে হবে। সঙ্গে সঙ্গে সুধাংশু রঞ্জন বাবু ফিরে তাকালেন তার ছোট ছেলের দিকে। বাইরে তখন প্রচন্ড ঝড় বৃষ্টি উঠেছে। এই বৃষ্টি যেন পরিবেশটার সঙ্গে সব কিছুকে মানানসই করে তুলেছে। খানিকক্ষণ চুপ করে থেকে শুভেন্দু বলে, আমি কোনো অন্যায় করেছি বলে আমার মনে হয় না বাবা। স্ত্রীকে নিয়ে লেখাটা কি পাপ? পাপ নয়, তোমার মা তো সেটা বলেনি। তুমি লেখক, আর লেখক লেখক করতে করতে 35টা বছর পার করেছো, বিয়ে করতে চাওনি। এখন তো আমার সন্দেহ অন্য জায়গায় হচ্ছে বাবা। বড় বউয়ের ঘরে সন্তানাদি হয় না, সেটাও শ্রীবল্লভের ত্রুটি। আর তুমি তো তোমার স্ত্রীকে বোধহয়... যাক, বিষয়টা নিয়ে বেশি ঘাটাঘাটি আমি করতে চাই না। বড় বৌমা আর ছোট বৌমা, ওদের ওপরে আমার যথেষ্ট আশ্বাস আছে, আমার ছেলেদের থেকে বেশি। পারলে তোমাদের দুই স্বামীকে তোমরা সামলাও, না হলে সংসারটা খুব শিগগিরই ভাঙতে বসেছে। ভেঙে তো গেছেই বাবা, কথাটা বলে বড় বৌদি। মানে? ভেঙে গেছে, অনেকদিন হয়েছে বাবা, নতুন না। আপনার ছেলে আমার উপরে যতটা অত্যাচার করে সেই প্রতিচ্ছবিটাই আজকে আমি মনোরমাকে দেখাচ্ছিলাম। বৌমা! ঠিকই বলছি বাবা। আর এই কথাটা কেন বলেন বলুন তো বারবার? আপনাদের ছেলের থেকে আমাদের গুরুত্ব আপনাদের কাছে বেশি হলে ভরা সবার মধ্যে এইভাবে আমাদের চরিত্র নিয়ে আপনি অপমান করতেন না। আমার ক্ষত জায়গায় হাত বুলিয়ে দিচ্ছিল মনোরমা, আর মনোরমার সুন্দর পুরুষ্টু দেহটাকে দেখে আমি লোভাচ্ছন্ন হয়ে পড়ছিলাম। আর মনে মনে ভাবছিলাম, কি করে একটা মানুষ এত নৃশংস হতে পারে যে সামনে শুয়ে থাকা সুন্দরী স্ত্রীকে স্পর্শ করা তো দূর, তার দৈহিক বর্ণনা নিয়ে সে সাহিত্য রচনা করে। কতটা নৃশংস সেই সাহিত্যিক, আর সেই স্ত্রী কতটা সহ্য করে। চুপ করে গেলেন সুধাংশু রঞ্জন বাবু এবং রমা দেবী। রমা দেবী বললেন, বিষয়টা ওদের মধ্যেই থাকতে দাও, তুমি নাক গলিও না। রমা, অনেক হয়েছে, অনেক হয়েছে। এবার বেশি রমা রমা করে চিৎকার করলে তোমারও অনেক বৈশিষ্ট্যের কথা ছোট মুখে বড় বাক্য হয়ে কিন্তু বেরোবে। সুধাংশু রঞ্জন বাবু চলে গেলেন সেখান থেকে। রমা দেবী দুই বৌমার গালে স্পর্শ করে বললেন, সংসারটা তোদের রে, তোরা গোছা। এরা যতই হুম্বি তম্বি মারুক না কেন, আমরা ছাড়া এরা কোথাকার ঝাড়। যদি ঘর রক্ষা করতে না পারতাম তাহলে এদের পরকিয়া কি থাকতো বল মা? কথাটা বলে মনোরমা। হ্যাঁ রে মা, আমি অনেক সহ্য করেছি। তো শ্বশুর মশাইও কম সাহিত্যিক ছিলেন না। একদিন না পেরে নিজেই জোর করে স্ত্রীর অধিকার ছিনিয়ে নিয়েছি। আর তোকে বলি, কেন সহ্য করেছিস আমার ছেলের মার? যে ছেলে তোকে মারতে আসে তুই তার মধ্যে কাঁচি ছুঁড়ে তুলতে পারিস না? কথাটা শোনার সঙ্গে সঙ্গে বড় বউয়ের সারা শরীরটা কেঁপে ওঠে। সে বলে, কিন্তু মা, আপনার ছেলেকে আমি... হ্যাঁ, তুই তো পরের বাড়ির মেয়ে, তুই তো স্বেচ্ছায় আসিসনি, বরণ করে তোকে নিয়ে এসেছি আমি। আমার ছেলে সিঁদুর দান করেছে 12 বছর আগে তোর সিঁথিতে। তাহলে দিতে এসেছিস না এনেছি? কিনে আনা ধনের দাম অনেক বেশি, সেটা আসবাবপত্র হোক বা ব্যবহারযোগ্য জিনিস বা মাটির মূর্তি। তুই তো আমার জ্যান্ত প্রতিমা, তুই কেন নড়ে চড়ে বসিস না? কেন প্রতিবাদ করিস না? বাড়িতে আমাদের প্রতিষ্ঠিত মা কালীও না খ্যাপা, রেগে গেলে খড়গ তুলতে। বলে চুপ করে গেলেন রমা দেবী। রতনদা পাশেই দাঁড়িয়েছিল, উনিও কান্না করছেন এই দুই বউয়ের কথা শুনে। দুপুরবেলা পুকুরের মধ্যে জলকেলি দেখতে প্রথম উনিই গিয়েছিলেন, যদিও কথাটা বড়বাবুকে বলেননি। বড়বাবু সেখানে গিয়েছিলেন দেখাশোনা করতে,
নিজের ঘর বাড়ির চারিদিকটা। হঠাৎ করে চোখে পড়ে যাওয়াতেই এই ব্যাপার। সেই দিন রাত্রেবেলা বড় বউ ঘরে আসে। শ্রীবল্লভ সেই যে বেরিয়েছে আর ঢোকেনি। বড় বউ জানে, যতই শাশুড়ি বলুক না কেন, উনি তো ওদের মা। কিছু হয়ে গেলে দোষারোপ বড় বউয়েরই হবে। স্বামীর ব্যাগটা খুলে ব্যবসার কাগজপত্র ছাড়াও চিঠি পায় সে। আর রয়েছে কতগুলো ডক্টরি রিপোর্ট। সেখানে রয়েছে যেই বাচ্চাটাকে জন্ম দিয়েছে তার স্বামী অবৈধভাবে, সেই বাচ্চাটার মায়ের মারাত্মক অসুখ, বাঁচবে না বেশি দিন। হয়তো বাচ্চাটাকে নিয়ে কোনোদিন সে ফিরে আসতে পারে তার কাছে, আর না হলে আবার কোথাও সম্পর্ক তৈরি। শোনো কমলা, কত বছর পর যে স্বামীর মুখে নিজের নামটা শুনল। শত মার খেয়েও ওই ডাকটা শুনে ঠোঁট দুটো কেঁপে ওঠে কমলার। বলো, কি বলছো? একটা কথা বলবো করেও বলা হয়নি। আমার সংসার আছে তুমি খুব ভালো করেই জানো, সন্তান আছে সেটাও তুমি ভালো করেই জানো। আজকে বাবার সাথে মায়ের সাথে তর্কাতর্কি হওয়ার পরে আমি নার্সিংহোম গিয়েছিলাম। 2 দিন আগেই ওর ব্লাড টেস্ট করতে দিয়েছি। তোমার ওপরে অত্যাচার করেছি বলে ভগবান বোধহয় সহ্য করতে পারেনি। আমার একটা মেয়ে আছে, তাকে মা হিসাবে গ্রহণ করতে পারবে তুমি? যদিও আমি জানি সে তোমার রক্তের নয়। ছুটে আসে কমলা, স্বামীর ঠোঁটের ওপর হাত রেখে বলে, চুপ, আমি ওর মা, ঠিক আছে, আমি মা। কমলাকে বুকে টেনে নেয় শ্রীবল্লভ। মনে মনে বলে, সত্যি তুমি অনন্যা। এত মার খেয়েও, এত অত্যাচার সহ্য করেও একটা বাচ্চার জন্য তুমি আমায় ক্ষমা করলে। অন্যদিকে শুভেন্দু, সে টেবিলে বসে বসে তার সাহিত্য রচনা করছে। মাথার মধ্যে বিষম প্রতিক্রিয়া হয় মনোরমার। দুধের গ্লাসটা নিয়ে ঠাস করে ছুঁড়ে মারে শুভেন্দুর পাশের মেঝের ওপরে। শুভেন্দু ধচমচিয়ে উঠে দাঁড়িয়ে বলে, এটা কি হলো? সাহিত্য হলো, নতুন সাহিত্য। স্ত্রীর হাত থেকে দুধ পড়ে গেছে, লেখো। হ্যাঁ লেখো। এসব লিখে কেউ আবার সাহিত্য লেখে নাকি? বাবা, আমি সুন্দর কমলা, ভারী নিতম্বিনী, সুগঠিত বক্ষা, এত যদি কিছু লিখতে পারো, এইটা কেন পারো না? ওটা না লিখলে তোমার আজকে নিস্তার নেই। মনোরমা খুব ভালো করে বুঝতে পেরেছে, মুখ বুঝে সহ্য করলে এই 2 পাঁঠা কখনোই সোজা হবে না। এদেরকে এদের চালেই সোজা করতে হবে। প্রত্যেক দিন রাতেই মনোরমা এখন নতুন সাহিত্য লেখায় শুভেন্দুকে দিয়ে। সারাদিন সে কি কি করেছে সবটা শুভেন্দুকে দিয়ে লেখায়। এমনকি শুভেন্দু কি কি করে এসেছে সেটাও তাকে দিয়ে লেখায়। আর পাচ্ছি না, অনেক সহ্য করেছি অত্যাচার, আর পাচ্ছি না। কেন? সবে তো 6 মাস হয়েছে। এই 6 মাসে কি সাহিত্য রচনা হয়? নতুন কিছু লেখো। দাঁড়াও, আজকে পুকুর পরিষ্কার করতে এসেছিল জমাদাররা, আর পুকুর পরিষ্কার করে আমাদের শৌচাগার। চুপ করবে, এগুলো কেউ লেখে? ও বাবা, তুমি লেখো তো। রাত জেগে লেখাটা তো তোমার অভ্যেস, পাশে বউ থাকুক বা যাই থাকুক। শুভেন্দু একটু একটু করে বুঝতে পারছে ভুলটা তার কোথায় হয়েছে। সে মনোরমার কাছে গিয়ে তার হাত দুটো ধরে বলে, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, ঘুমাই। না 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 না, এই হাত ধরে কেমন অনুভূতি হয়েছে লেখো। সেই দিন একটু বৌদির হাতটা ধরেছিলাম, দাদা বৌদিকে কিভাবে মারে সেইটা করেছিলাম, তার জন্য বাবা কত বড় শাস্তি দিল। আর তুমি যে আমার ওপর কি অত্যাচার করছো। শুভেন্দু বউয়ের কানের কাছে ঠোঁটটা নিয়ে বলে, অত্যাচার করেছি আমি? করেছ তো, ঠিক আছে, তাহলে আমি আবার লিখি। লেখো, আবার লেখো। শুভেন্দু ডায়েরির পাতা খোলে, লেখে 2টি লাইন। অনেক হয়েছে, আর লিখতে পারছি না। সাহিত্য আপাতত এখানেই বন্ধ, এবার শুরু করি সংসার জীবন। মনো, আই মনো, আই মনো, কি চেঁচাচ্ছ কেন? এই শুভেন্দু ঘুমিয়েছে? হ্যাঁ ঘুমিয়েছে। আয় চলে আয়, তোর জন্য ঠান্ডা জল অপেক্ষা করছে। কিন্তু বড় বৌদি যদি আবার কোনো দিন, আরে দেখবে না, তুই আর আমি নিজেদের মধ্যে যে শারীরিক খিদেটা আবিষ্কার করেছি সেটা ওদের বোঝা গম্য নয় রে। কিন্তু মন মনে জেগে গেলে থাকবে না। আমি ওকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও তো মায়ের কাছে ঘুমোচ্ছে। রাতের গভীর আঁধারে দরজা খুলে বাইরে বেরিয়ে যায় 2 বউ।
মনোরমা আর কমলা গিয়ে দাঁড়ায় পুকুরের জলের সামনে। এই জল ওদের শরীরকে আবিষ্কার করতে শিখিয়েছে, মেটাতে শিখিয়েছে মনের মধ্যে জমে থাকা গোপন খিদের কামনার রস। এই কামনা আর পরকীয়ার নেশা একবার যদি কারো মন মস্তিষ্কে গেঁথে যায়, তাহলে সেইখান থেকে বেরোনো কারো পক্ষেই সম্ভব নয়। দুটো নিরাবরণ দেহ আবার জলের মাঝখানে গিয়ে উপস্থিত। জল যতটা হালকা, ততটাই হালকা হয়ে গিয়েছে দুটো দেহ। মনোরমার হাত দুটো কিলবিল করে খেলা করে বড় বউ কমলার বক্ষের মাঝখানে, আর কমলাও ততোধিক আলিঙ্গন করে মনোরমাকে। সাক্ষী এই জল, এই পূর্ণিমার চাঁদ আর রতন কাকা। কেমন লেগেছে আজকের নিবেদন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। অবশ্যই গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই। নমস্কার।